পৃথিবীতে যখন সবচেয়ে বুদ্ধিমান, পরিশ্রমী ও নিখুঁত দলগত কোনো কাজের বিষয়ে কথা ওঠে, তখন প্রায় সকলের চোখের সামনেই ভেসে ওঠে এই ক্ষুদ্র পতঙ্গটির ছবি। কারণ সত্যিকার অর্থে এরাই মনে হয় এই বিষয়ে একেবারে আপোষহীন এবং বিশ্বস্ত। এদের চাকের সামনে আসলে শুনতে পাবেন এ ধরনের গুনগুন শব্দ সবসময় হতেই থাকে, কিন্তু এরা তো আর এর ভেতর উড়ে বেড়ায় না। তাছাড়া এদের বাসার গঠন দেখে মনে কি কোনো প্রশ্নের সৃষ্টি হয়, নাকি বিষয়টি খুবই স্বাভাবিক? আবার পৃথিবীতে আরও নানা জাতের পতঙ্গ রয়েছে যারা খুবই পরিশ্রমী এবং দলগত কাজেও অতুলনীয়। তাহলে এদের এমন কি আছে যা ওদেরকে অন্যান্য পতঙ্গ এবং প্রাণী হতে আলাদা মর্যাদা দিয়ে থাকে? আবার এরাই হলো প্রকৃতির জন্য একটি বড় আশীর্বাদ, কারণ প্রায় 90% বন্য উদ্ভিদের পরাগায়নে রয়েছে এদের প্রত্যক্ষ ভূমিকা। হ্যাঁ, আজকে আমরা প্রকৃতির জন্য এক অতি প্রয়োজনীয় এবং পরম বন্ধু ও পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ হানি বি বা মধু মৌমাছির বিষয়ে কিছু জানবার চেষ্টা করব। পৃথিবীতে কোনো প্রাণী যদি ম্যাথমেটিক্সে বা অঙ্কে খুবই ভালো হয়, তবে এই সুনাম কিন্তু মধু মৌমাছিরও প্রাপ্য। এরা যেমন এই বিষয়ে দক্ষ, তেমনি দক্ষ প্রকৌশলী। এটি হলো মৌমাছির চাক। একটু কাছ থেকে দেখি তাদের এই বাসাটা আসলে কি দিয়ে তৈরি। আচ্ছা, এগুলো হলো মোম, যা ওদের দেহে অবস্থিত একটি বিশেষ গ্ল্যান্ড, ওয়াক্স গ্ল্যান্ড হতে উৎপন্ন হয়। মৌমাছির মোম গ্রন্থি বা ওয়াক্স গ্ল্যান্ডের সাথে যুক্ত ফ্যাট সেল বা চর্বির কোষে মধু হতে চিনি বিপাক ক্রিয়ার মাধ্যমে তরল মোম তৈরি হয়ে থাকে, যা বাতাসের সংস্পর্শে জমাট বাঁধতে পারে। তবে ওদের নিজেদের তৈরি মোম আসলে ভঙ্গুর বা তেমন মজবুত নয়, অর্থাৎ এই মোম দিয়ে তৈরি বাসাটি মধু এবং মৌমাছির ওজন সহ একটি ডালে শক্তপোক্তভাবে আটকিয়ে রাখার মতো নয়। তাহলে ওদের এই বাসাটি এত শক্তপোক্তভাবে গাছের ডালে কিভাবে আটকে থাকে? গাছের সাথে ওদের বাসার সংযুক্তির স্থানটি ভালোভাবে দেখলে দেখা যায় এগুলোর রং কিছুটা আলাদা। এটি আসলে প্রোপ্লিস বা মৌমাছির আঠা। মৌমাছি বিভিন্ন উদ্ভিজ্জ উৎস অর্থাৎ গাছের আঠা বা কুড়ির মতো বিভিন্ন উৎস হতে সংগ্রহীত উপাদানের সাথে নিজেদের লালা ও মোম মিশিয়ে তৈরি করে থাকে। এটি ওদের বাসাকে যেমন শক্তপোক্ত করে এবং বিভিন্ন ফাঁক ফোকর ঢাকতে সাহায্য করে, তেমনি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পতঙ্গ হতেও রক্ষা করে। তাছাড়া আবহাওয়ার পরিবর্তনজনিত সমস্যা হতেও তাদের বাসাকে রক্ষা করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বিভিন্ন জীবাণু এবং ফাঙ্গাস প্রতিরোধী। তাছাড়া এমন কোনো পতঙ্গ বা প্রাণী যদি তাদের বাসায় ঢুকে মারা যায় এবং ওরা সেটাকে বাইরে ফেলতে না পারে, তাহলে সেটার পচনজনিত সমস্যা হতে বাঁচতেও মৌমাছি এই আঠার সাহায্যে সেটিকে ঢেকে ফেলে। এর ফলে সেটি আর পচতে পারে না এবং এর থেকে মৌমাছির কোনো ক্ষতিও হয় না এবং মধুও থাকে সুরক্ষিত। ওদের বাসার প্রতিটি সেলের গঠন কি খেয়াল করেছেন? ড্রোন বা পুরুষ মৌমাছির জন্য হোক অথবা কর্মী বা স্ত্রী মৌমাছির জন্য হোক, যে কোনো প্রকার সেল বা কক্ষ কিন্তু ওরা তৈরি করে ষড়ভুজ আকৃতির। তবে অনেক সময় ড্রোন বা পুরুষের জন্য তৈরি কক্ষগুলো গোলাকার হতেও দেখা যায়। তবে অধিকাংশ কক্ষের ক্ষেত্রে ওরা ষড়ভুজ আকৃতিই পছন্দ করে। আর এই ষড়ভুজ আকৃতির ভেতর রয়েছে ওদের বুদ্ধিমত্তার একটি চমৎকার উদাহরণ। মৌমাছির একটি উল্লেখযোগ্য গুণের কথা বলতে হবে ওরা একেবারেই অপচয়কারী নয়, অর্থাৎ ওরা কোনো প্রকার অপচয় করে না। এর প্রমাণ হিসাবে বলা যায় ওদের বাসার এসব সেলের গঠন। আমরা জানি যদি গোলাকার কোনো চেম্বার তৈরি করা হয় তবে তাতে কোনো কিছু সর্বোচ্চ পরিমাণে সংরক্ষণ করা যাবে। তবে এতে একটি সমস্যা তৈরি হয়, তা হলো একাধিক এমন আকারের চেম্বারকে একসাথে ধরে রাখতে হলে বেশ খানিকটা জায়গা যেমন অপচয় হয়, তেমনি এসব চেম্বার তৈরির উপকরণও দরকার হয় বেশি। তবে 3 কোণা বা 4 কোণার যে কোনো কক্ষ হলে এমন সমস্যা এড়ানো যেতে পারে। যদি তাই হয় তবে মৌমাছি এমন আকার না তৈরি করে ষড়ভুজ আকারের কক্ষ কেন তৈরি করে? আসলে ষড়ভুজ আকারের কক্ষগুলো যে কোনো দিক দিয়েই জুড়ে দেওয়া যায়, আর বাসার আকারও যে কোনোভাবেই গঠন করা যায় এবং তাতে কোনো প্রকার জায়গার অপচয় হয় না।
তাছাড়া গাণিতিকভাবে বিচার করলে অন্যান্য আকারের তুলনায় এই ষড়ভুজ আকারে সর্বোচ্চ পরিমাণ উপাদান সংরক্ষণ করা যায়। এক কথায় সকল দিক বিবেচনায় এই ষড়ভুজ আকৃতি হল সবচেয়ে উৎকৃষ্ট এবং সাশ্রয়ী পন্থা। এই হলুদ অংশগুলো কি খেয়াল করেছেন? এই হলুদ অংশ দিয়ে সিল করা কক্ষগুলো আসলে মধু দিয়ে ঠাসা থাকে। কক্ষগুলোতে যখন মধু তৈরির সকল প্রক্রিয়া সমাপ্ত হয় তখন মৌমাছি তাদের নিজেদের তৈরি মোম দিয়ে তা সিল করে রাখে। তবে এই মধু তৈরির কাজটি কিন্তু এত সহজ নয়। এটি তৈরির জন্য মৌমাছিগুলোকে অবিরাম পরিশ্রম করতে হয়। আপনি যদি গভীরভাবে এই বিষয়টি চিন্তা করেন তাহলে এই মহাকর্মযজ্ঞের কাছে আমাদের অতি কঠোর পরিশ্রমী মানুষও নিজেকে আরামপ্রিয় ভাববে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। মৌমাছিরা মধু সংগ্রহের জন্য প্রয়োজনে বাসা হতে প্রায় 9 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যেতে পারে। আমি আসলে এটা বিশ্বাসই করতে পারি না যে এত ছোট একটি পতঙ্গ এত দূরত্বের পথ কিভাবে পাড়ি দেয়। আচ্ছা, মৌমাছি না হয় এত দূর চলে গেল, তারপর এরা বাসায় ফিরে কিভাবে? একজন মানুষকেও যদি জঙ্গলের অচেনা পথে মাত্র 2 থেকে 3 কিলোমিটার পথ ভেতরে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে সঠিক পথে ফিরে আসতে বেশ কাঠখড় পোড়াতে হবে। আর সেখানে এরা কিভাবে নিজের বাসার পথটি চিনতে পারে? আসলে এরা এক আশ্চর্য ক্ষমতার অধিকারী। এরা পথের নানা প্রকার বস্তু এবং ভিন্ন ভিন্ন উপাত্তগুলো স্মরণ রাখতে পারে, অর্থাৎ মনে রাখতে পারে, যা পরবর্তীতে ঘরে ফেরার রাস্তা পেতে সাহায্য করে থাকে। তাছাড়া এরা ঘ্রাণ শক্তি, সূর্য, আকাশের আলোর ধরন এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাহায্য চলতে পারে। ফুলের সন্ধান পেলেই এরা এদের রস শোষণে ব্যস্ত হয়ে পড়ে। ফুলের এই মধুরস বা নেকটার ওরা ওদের প্রোপসিস বা মধু আহরণের জন্য এক প্রকার শোষক সুরের মাধ্যমে তাদের ক্রপ বা মধু পাকস্থলীতে সংরক্ষণ করে। আর এই পাকস্থলী পূর্ণ না করা পর্যন্ত তারা মধু রস আহরণ করতেই থাকে, যার জন্য তাদের প্রায় 100 থেকে 1,500 ফুলে ভ্রমণ করতে হয়। এভাবে তারা যে গুরুত্বপূর্ণ কাজটি করে তা হলো পরাগায়ন। পৃথিবীতে এভাবে পরাগায়নে শুধু এই মৌমাছিদের ভূমিকায় 90%। বুঝতেই পারছেন এই পদ্ধতিতে পরাগায়ন এদের অনুপস্থিতিতে কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে। যাই হোক, বিষয়টা আমাদের কাছে যতটা সরল প্রক্রিয়া মনে হচ্ছে আসলে কিন্তু তেমন নয়। ওরা মধুরস আহরণের সাথে সাথে হাই প্রোটিন সমৃদ্ধ আরও একটি জিনিস অর্থাৎ পরাগ তারা বহন করে বাসায় নিয়ে আসে। আর এটি সংগ্রহের জন্য ওদের দেহ তৈরি হয়েছে অসাধারণভাবে। একটু কাছ থেকে লক্ষ্য করলে দেখা যাবে ওদের শরীর অসংখ্য লোমে আবৃত। শুধু শরীরই নয়, ওদের চোখের স্থানগুলোতেও রয়েছে লোম। ওদের পায়েও রয়েছে লোম, যার কিছুটা সূচালো ব্রাশের মতো আর কিছুটা চিরুনির মতো। ওরা যখন মধু আহরণ করে তখন স্বয়ংক্রিয়ভাবে পরাগ তাদের শরীরের সাথে আটকে যায়। শুধু শরীর নয়, চোখে মুখে সব জায়গায় পরাগ আটকে যায়। পরবর্তীতে এরা এদের চিরুনি সদৃশ পায়ের লোমের মাধ্যমে এক পা হতে অন্য পায়ে স্থানান্তর করে নেয়, আর এটিকে পরাগঝুরি বা করবিকুলা বলা হয়। এখানে এরা সামান্য লালা ও মধুর রস দিয়ে এগুলোকে বলের মতো দলা তৈরি করে। আর এরকম প্রতিটি বলের জন্য ওদের প্রায় 160,000 ফুলে ভ্রমণ করতে হয়। এরপর মধুরস ও এই পরাগ নিয়ে ওরা বাসায় ফিরে আসে। প্রথমেই ওদের মধু তৈরির বিষয়টি বলি। ওরা যে মধুরস ফুল হতে সংগ্রহ করে আবহাওয়ার উপরে নির্ভর করে এগুলোতে প্রায় 60 থেকে 80% জল থাকে, আর অবশিষ্ট অংশের প্রায় সম্পূর্ণটাই সুক্রোজ বা চিনি। তবে বাসায় ফিরবার সময় মধুরসে পূর্ণ ক্রপে থাকা কিছু প্রোটিনের সাথে মিশে এই মধুরসকে শক্ত হওয়া হতে যেমন বাঁচায় তেমনি মধু তৈরির জন্য প্রস্তুত করে। বাসায় ফিরে ক্লান্ত কর্মী মৌমাছিরা এই মধুরস বাসায় থাকা তরুণ ও আকারে ছোট মৌমাছিদের মুখে পুরে দেয় এবং ওদের পেটেও এই মধুরস আবার প্রক্রিয়াজাত হতে থাকে। এরপর এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেলে ওরা এই থকথকে মধুরস ষড়ভুজ আকৃতির খোপগুলোতে ঢেলে দেয়। এরপর অবিরাম নিজেদের পাখার মাধ্যমে বাতাস দিতে থাকে যতক্ষণ না এগুলোর আর্দ্রতা মোটামুটি 14 থেকে 18% মধ্যে না আসে। এরপর এটি আরও শুকনো ও আঠালো হয়ে ওঠে।
ওদের এই পাখা নাড়ানোর কারণেই বাসার ভেতর থেকে গুনগুন শব্দ শোনা যায়। যাই হোক, এই আঠালো বস্তুটি হলো খাঁটি মধু, যা সঠিক পরিবেশে বলতে গেলে কখনোই নষ্ট হয় না। এরপর ওরা এর উপর ওদের তৈরি মোম দিয়ে সিল করে রাখে প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূলতা হতে এগুলোকে সুরক্ষিত করবার জন্য, এবং পরবর্তীতে যখন খাবারের অভাব দেখা দিবে তখনকার জন্য। আর আমরা ওদের এই কঠোর পরিশ্রমের ফল খুব সহজেই কেটে নিয়ে আসি নিজেদের চাহিদা মেটানোর জন্য। তবে এখন বিষয়টি হলো, ওরা ওদের পায়ে করে যে পরাগ নিয়ে আসে তা দিয়ে তারা করেটা কি? এই পরাগ কিন্তু মধু তৈরির জন্য ব্যবহৃত হয় না। এরা এই পরাগকে সম্পূর্ণ ভিন্ন কিছুতে রূপান্তর করে থাকে, যাকে বলা হয় মৌমাছির রুটি বা বি ব্রেড। আর এটি আসলে ওদের প্রোটিনের উৎস। আচ্ছা, এরা এবার এই পরাগ কোন ফাঁকা ঘরে খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখে। এরপর কিছুটা মধু এর সাথে এরা ব্যবহার করে এটিকে মেরিনেট করবার জন্য। এটি প্রস্তুত হয়ে গেলে এগুলো বড়দের ও পাশের ঘরগুলোতে জন্মানো বাচ্চাদের জন্য বি ব্রেড হিসাবে কার্যকর হয়ে যায়, যা তাদের জন্য প্রোটিন সরবরাহ করে থাকে। আর এই প্রাপ্তবয়স্ক মৌমাছিরা ঘরে তৈরি এই পুষ্টিকর বি ব্রেড ভবিষ্যতের পরিশ্রমী মৌমাছিদের সরবরাহ করে থাকে। মৌমাছিরা অতি পরিশ্রমী এবং দলবদ্ধ কাজে বিশ্বাসী ও পরস্পরের জন্য নিবেদিত প্রাণ, যা আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য একটি বড় মাপের উদাহরণ তৈরি করে রেখেছেন। এই শৃঙ্খলা আমাদের জীবনে ফলপ্রসূ হলে আমরাও আমাদের জীবনে মধুর মতো অমৃতের স্বাদ গ্রহণ করতে পারব। এরকম আরও একটি উদাহরণ হতে পারে ভীমরুলের জীবন থেকেও। তাদের বাসার জটিল আর্কিটেকচার সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য, রহস্য, উপকারী তথ্য, ভেষজ উদ্ভিদ ও ব্যবহার, প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।